সিলেট বিমানবন্দরে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে সন্ধ্যায় স্পেন যাবে চার্টার্ড বিমান। ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা অর্জনে ভূমিকা রাখার আশা। সিলেট অঞ্চলের হাওরের একমাত্র ফসল বোরো। আগাম বন্যা থেকে রক্ষায় নতুন জাত উদ্ভাবন জরুরি। মত বিশেষজ্ঞদের এপ্রিলের মধ্যে ধান কাটার পরামর্শ। জামালপুরে যমুনার তীব্র ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ। অর্ধশত বসতবাড়ি সহ ফসলি জমি বিলীন। হুমকিতে বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা। টেকসই ব্যবস্থার দাবি। ভাঙাচড়া ড্রেনে ময়লা পানিতে মশার অভয়ারণ্য। হবিগঞ্জ শহর জুড়ে উপদ্রব। নিধনে জোর দেওয়ার তাগিদ বাসিন্দাদের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এবং যান্ত্রিক নগরের কোলাহলে ক্লান্ত আর অবসাদে বিষণ্ণ মন। নিমিষেই মুগ্ধতা ছড়াবে চোখ জুড়ানো প্রাচীন ঐতিহ্য শশীলজ। সংস্কার করে আরও দৃষ্টিনন্দন করার দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ। সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। আকাশপথে কার্গো সেবার জন্য একাধিক বন্দর চালু করছে সরকার। আজ সিলেট বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে সন্ধ্যায় স্পেনে যাবে চার্টার্ড ফ্লাইট। ভারত বিমুখ সহ ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বৃদ্ধি ও স্বল্প সময়ে পণ্য রফতানিতে সিলেট বিমানবন্দর বিশেষ ভূমিকা রাখবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পর দ্রুত সময়ে পণ্য রফতানির সক্ষমতার নতুন দুয়ার হিসেবে চালু হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স। সন্ধ্যা ৭টার দিকে গার্মেন্টস পণ্য নিয়ে এই বিমানবন্দর থেকে সরাসরি স্পেন যাবে একটি ফ্লাইট, যাতে থাকবে ৬০ টন পণ্য। ঢাকার শাহজালাল বিমানবন্দরের পর দ্বিতীয় কার্গো সার্ভিস পয়েন্ট হিসেবে নির্মাণ করা হয়েছে এই স্থাপনা, যা পণ্য রপ্তানির একাধিক উইন্ডো হিসেবে দেখছে বাংলাদেশ বিমান। ঢাকার একটা বিকল্প কার্গো অপারেশন পয়েন্ট খুবই জরুরি ছিল। সেদিক থেকে আমরা সিলেটের সক্ষমতা চালু হয়ে গেলে সেটা কিন্তু আমাদের গার্মেন্টসের জন্য অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক মান অনুযায়ী কার্গো সেবা নিশ্চিতে ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী পরীক্ষা নিরীক্ষায় ইডিএস মেশিন সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও দক্ষ জনবল নিয়োগের কথাও জানিয়েছে গ্রাউন্ড সেবাদানকারী রাষ্ট্রীয় সংস্থা। এই ফ্লাইটটি স্মুথলি হ্যান্ডলিং করবার জন্য এটা যেহেতু ইউরোপ বাউন্ড একটা ফ্লাইট, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের সিকিউরিটি এবং সেফটি রেগুলেশনস কমপ্লায়েন্স মেনে SCC 3 RA3 সব কিছু সার্টিফিকেশন করে সেখানেকার ইকুইপমেন্ট এবং জনবলের যে বিষয়টা, সেই বিষয়টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করছেন। বিমান কার্গো সার্ভিসে ভারত বিমুখ সহ ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বৃদ্ধি ও স্বল্প সময়ে পণ্য রফতানিতে সিলেট বিমানবন্দর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, সিলেট। সিলেট অঞ্চলের হাওরের একমাত্র ফসল বোরো ধান। তবে এ ধানের মান উন্নয়নে রয়েছে গবেষণার ঘাটতি। বর্তমানে চাষ হওয়া 11 জাতের বোরো কাটা শেষ হয় জ্যৈষ্ঠ মাসে, যা এ অঞ্চলের আগাম বন্যার সময়। বিশেষজ্ঞরা বলছেন স্বল্প মেয়াদী এবং সব পরিস্থিতি মোকাবিলায় বোরোর নতুন জাত উদ্ভাবন জরুরি। আর ফসল রক্ষা এপ্রিলের মধ্যে ধান কাটা শেষ করার পরামর্শ আবহাওয়া বিভাগের। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। বৈশাখ মাস জুড়ে সিলেট বিভাগের হাওর অঞ্চলে বোরো ধান ঘরে তোলার উৎসবে মেতে ওঠেন কৃষক। তবে এ কর্মসূচির শেষ না হওয়া পর্যন্ত বন্যা আতঙ্কে থাকেন হাওরবাসী। আবহাওয়াবিদরা বলছেন এপ্রিল মাসের মধ্যে ধান কেটে ঘরে তুললে এ আতঙ্ক থাকবে না। বর্তমানে বিরি 88, 89, 92 ও 100 সহ 11 জাতের বোরো ধান চাষ হচ্ছে। এসব জাতের ধান কাটা শেষ হয় জ্যৈষ্ঠ মাসে, যে সময় সিলেট অঞ্চলে আগাম বন্যা হয়। সুনামগঞ্জের হাওর অঞ্চলে এখন চলছে ধান কাটা, ধান মাড়াই এবং ধান শুকোনোর মহা উৎসব। আর শান্তিগঞ্জ উপজেলার এই অংশের ধান গাছগুলো এখনও সবুজই রয়ে গেছে। 28 তো মাইট দিলে আমরা এই এলাকা তুই 28 করে না, আমি নিজেই করি না।
সিলেট বিভাগের হাওরে ধান উৎপাদনের সবচেয়ে বড় বিপর্যয়ের নাম আকস্মিক বন্যা। সংশ্লিষ্টরা বলছেন, পানি সরে যাওয়ার পর এবং পরবর্তী বন্যার আগেই ফসল কাটতে স্বল্পমেয়াদী ধান বাছাই করা এর অন্যতম সমাধান। হাওর এলাকায় আমরা চাচ্ছি যাতে 130 দিনে যাতে ফলন চলে আসে এরকম জাত। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে ধানে চিটা আসে। খরা সহিষ্ণু, শীত সহিষ্ণু নানা আঙ্গিকে আমাদের এখন স্পেসিফিক জাত উদ্ভাবনের প্রক্রিয়া চলছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সম্প্রতি ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে এপ্রিল মাসের মধ্যে ধান কাটা শেষ করার পরামর্শ দিয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। এ নিয়ে আরও তথ্য জানাতে সুনামগঞ্জের খরচার হাওরে আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র ও হবিগঞ্জের এড়ালিয়া হাওরে রাশেদ আহমেদ খান। শুরুতে যাচ্ছি হিমাদ্রির কাছে। হিমাদ্রি, সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার খরচার হাওরে, এই খরচার হাওরে এখনও ধান কাটার কাজ চলছে। যদি আপনাকে সুনামগঞ্জে বুড়ো আবাদের পরিস্থিতি যেটা বলি, সুনামগঞ্জে প্রত্যেক বছরই প্রায় 2,22,000 থেকে 23,000 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয় এবং এতে 13.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয় এবং প্রায় 10 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়। আপনারা যদি একটু দেখতে পারেন যে এই যে ধানগুলি এখনও শ্রমিক সংকট বা অন্যান্য কারণে এগুলি কাটা যায়নি এখন পর্যন্ত। পাকা ধান সেটা খেতেই রয়ে গেছে এবং কৃষকরা জানিয়েছেন যেটা এই যে আতঙ্ক থাকেন সেটা বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন ধরনের ঝড়ঝাপটার কারণে এখানে প্রতি বছরই এই বুড়ো মৌসুমে এই সমস্ত আতঙ্কটা দেখা দেয়। কারণ আপনি জানেন যে সুনামগঞ্জের থেকে প্রায় 80 কিলোমিটার দূরে ভারতের চেরাপুঞ্জি এবং বৃষ্টিবহুল স্থান মাওসিরাম, সেই সমস্ত মাওসিরাম এবং চেরাপুঞ্জি থেকে পাহাড়ি ঢল এসে এই সমস্ত সুনামগঞ্জের 60টি সীমান্ত নদী দিয়ে যখন হাওরে প্রবেশ করে তখন এই হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যায়। আবার কখনো দেখা যায় যে শিলাবৃষ্টি বা অতিবৃষ্টির কারণে, জলাবদ্ধতার কারণে হাওরের ফসল নষ্ট হয়। অর্থাৎ সুনামগঞ্জের যে বুড়ো আবাদ, সেই আবাদটা আসলেও একটা আতঙ্কের মধ্যে থাকে। যতক্ষণ পর্যন্ত না কৃষক ধান কেটে গুলায় নিয়ে তুলে যেতে পারেন ততক্ষণ পর্যন্ত কৃষকের একটা বাড়তি আতঙ্ক কাজ করে। কারণ এখানে পাহাড়ি ঢলের ভয় রয়েছে এবং পাহাড়ি ঢল থেকে শুরু করে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা রয়েছে এবং পর্যাপ্ত শ্রমিকও পাওয়া যায় না। অনেক জায়গা জমি আছে এখন হারভেস্টার দিয়ে ধান কাটা যায় না এবং হারভেস্টার না থাকলে ওই সমস্ত জমিগুলি মানুষ দিয়ে ধান কাটতে হয়, অর্থাৎ সনাতন পদ্ধতিতে ধান কাটতে হয়। সেই সনাতন পদ্ধতির জমি যদি ধান কাটা হয়, এই সমস্ত বিষয় নিয়ে এখন কৃষকরা এই টেনশন থেকে কখনো দায় মুক্তি পাচ্ছেন না। এই মুটের উপর একটা আতঙ্কের মধ্য দিয়ে তারা এই বুড়ো মৌসুমটা কাটান। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আগাম যাতে ধান উদ্ভাবন না করার কৃষকদের এই বুড়ো আবাদটা নিয়ে আতঙ্ক থেকেই যাচ্ছে। আমরা এখন হবিগঞ্জের বুড়ো আবাদের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী রাশেদ আহমদ খানের কাছে। হবিগঞ্জে পুরোদমে চলছে বুড়ো ধান কাটা। আমরা দেখেছি যে গত 2 সপ্তাহ থেকে হবিগঞ্জে কিছু ধান কাটা শুরু হয়েছিল এবং গত 1 সপ্তাহ থেকে হবিগঞ্জে বিশেষ করে বড় আকারে ধান কাটা শুরু হয়েছে। আমরা জেনেছি যে প্রাকৃতিক দুর্যোগ, শিলাবৃষ্টি সহ বিভিন্ন দুর্যোগের আশঙ্কা নিয়ে কৃষকরা উৎকণ্ঠায় ছিলেন এবং কখন কোন ধরনের বন্যা বা আগাম বন্যা হবে এই ধরনের দুশ্চিন্তা থেকে কৃষকরা পুরোদমে ধান কাটছেন। বিশেষ করে যাদের জমিতে ধান পাকা শুরু হয়েছে 80% ধান কাটার পরেই তারা জমির ধান কেটে গুলায় তুলছেন। আমরা কথা বলেছিলাম হবিগঞ্জের যে প্রান্তিক কৃষকরা রয়েছেন, তারা জানিয়েছেন যে বিভিন্ন সময়ে প্রতি বছরই প্রায় অতিবৃষ্টি, শিলাবৃষ্টি সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয় কৃষককে, যার জন্য তাদের যে কষ্টার্জিত ফসল, এই ফসল তারা উৎপাদন করতে পারেন না এবং তারা ন্যায্য মূল্য পান না, যে কারণে তারা আগাম ধান কাটা শুরু করেছেন। বিশেষ করে যে হবিগঞ্জের যে হাওরগুলো ছিল, এই বুড়ো ধানের যে হাওরগুলোতে গত 1 সপ্তাহ থেকে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে, তারা জানিয়েছেন যে কৃষি বিভাগের যারা মাঠকর্মী রয়েছেন তারা কৃষকদের জানিয়েছেন যে তারা যে 80% যাদের ধান পাকা হয়ে, যাদের জমিতে ধান পেকেছে, তারা যাতে কেটে গুলায় তুলে ফেলেন এবং এই কৃষি বিভাগের নির্দেশনা মতেই কৃষকরাও তাদের ধান যে আগাম ধান কাটা শুরু করেছেন। আমরা বানিয়াচং, লাখাই সহ বিভিন্ন হাওরে এইখানে আমরা কথা বলেছিলাম
বিভিন্ন হাওরের যারা কৃষক আছেন, প্রান্তিক কৃষক আছেন, তারা জানিয়েছেন যে তাদের যে এবার বুরো মৌসুমে ধান অনেকটা ফলন ভালো হয়েছে, তবে এখানে যে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে তারা অনেকটা দুশ্চিন্তায় রয়েছেন। তারা দাবি করেছেন যে ধানের যে প্রকৃত যে মূল্যটা আছে এই মূল্যটা যাতে তারা পান। বিশেষ করে যে খাদ্য গুদামে যে সরকারি ধান এখানে সংগ্রহ করা হয়, এই ধান সংগ্রহ করার ক্ষেত্রে অনেক কৃষকরা আছেন যারা এখানে যারা প্রকৃত কৃষক তারা এখানে ধান দিতে পারেন না এবং দালালরা এখানে ধান দিয়ে কৃষকদের বিভিন্নভাবে প্রতারিত করে আসছেন। তো কৃষকদের দাবি যে এখানে তারা যে ধান কাটছেন, এই ধান কষ্টার্জিত তাদের ঋণ করে তাদের কষ্টার্জিত যে ফসল, এই ফসলের যাতে ন্যায্য মূল্য পান। বিশেষ করে হবিগঞ্জের যে কৃষকরা আছেন, বিভিন্ন আজমেরিগঞ্জ, বানিয়াচং সহ বিভিন্ন এলাকার যে কৃষক রয়েছেন, 2 লাখের অধিক এখানে হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে এবং এই চাষাবাদের যে জমিগুলো, এই জমিগুলোতে প্রতি বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা ক্ষতিগ্রস্ত হন। এই কারণে হবিগঞ্জের যে কৃষকরা একটা উৎকণ্ঠায় থাকেন, এই উৎকণ্ঠা থেকেই তারা আগাম ধান কাটা শুরু করেছেন। প্রতি বছরের মতো এবারও তারা ধান কাটছেন এবং আশা করছেন যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না ঘটে তবে তারা সঠিক সময়ে এবং সঠিকভাবে তারা গোলায় ধান তুলতে পারবেন। তো এই ছিল আজকের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে এবং তার আগে যুক্ত ছিলাম সুনামগঞ্জে। এ নিয়ে আরও আলোচনার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাশেম। ধন্যবাদ। আমরা বোরো ধানের যেই সমস্যা বা এই যে আকস্মিক বন্যায় বোরো ধানগুলো তলিয়ে যাচ্ছে এই বিষয়ে কথা বলার জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে সয়েল সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাশেম আমার সাথে যুক্ত হয়েছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা প্রতি বছর এই সিজনটা এলেই একটা আতঙ্কের মধ্যে বোরো ধান যারা লাগায় হাওরবাসী একটা আতঙ্কের মধ্যে থাকে। বলা হয়ে থাকে যে 30% যে ধান হয় বাংলাদেশে তার মধ্যে 30% ধান বোরো ধান থেকে আসে। এই আতঙ্কটা মানে কাটার কোনো পথ আছে কিনা এই বর্ষার সময়? অবশ্যই আছে, কারণ সমস্যা আছে মানেই তার সমাধান আছে। তো আসলে হাওর অঞ্চল এটি একটি সমৃদ্ধ অঞ্চল কৃষিতে, বিশেষ করে ধানের ক্ষেত্রে। আর যদি আমরা বলি তাহলে পরিসংখ্যান অনুযায়ী এই এলাকা হলো 16% ধানের এরিয়া এবং 18% ধান উৎপন্ন হয় সারা বাংলাদেশের। তো ফলে এই অঞ্চলে যখন বন্যা দেখা দেয় বা খরায় নষ্ট হয় তখন কিন্তু আমাদের চাপটা পড়ে জাতির উপরে। তো সেটার সমাধান তো অবশ্যই আছে। প্রথমত যে আমরা দেখতে পাচ্ছি যে আগে বন্যা হতো 4-5 বছরের গ্যাপে, এখন 1-2 বছরের গ্যাপেই বড় বড় বন্যা আমরা দেখতে পাচ্ছি। এটি মূলত ক্লাইমেট চেঞ্জের কারণেই হচ্ছে। তো ক্লাইমেট চেঞ্জ যেহেতু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, আমাদের কিছু কিছু মেজারমেন্ট যদি আমরা নিই তাহলে অবশ্যই সেটা সম্ভব। তো ধানের জাতের ক্ষেত্রে আমাদের অবশ্যই শর্ট টার্ম ডিউরেশন ভ্যারাইটি আমাদের বপন করতে হবে, আর্লি বপন করতে হবে। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যদি প্রপার ম্যানেজমেন্ট করি তাহলেও তাড়াতাড়ি ধানটা আমরা ঘরে তুলে নিয়ে আসতে পারবো। তার মধ্যে একটা হলো মারাই, সেটি ইতিমধ্যেই সরকার মারাই যন্ত্র হাওরে দিয়েছে, যেটা আমাদের কিছুটা সুফল অলরেডি আমরা পাচ্ছি। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো যে জাতের ব্যাপারে আমরা কিন্তু বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। ধান গবেষণা ইনস্টিটিউট 115টি ধানের জাত আবিষ্কার করেছে। বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট তারা 26টি ধানের জাত আবিষ্কার করেছে। স্যার, এই যে প্রায় 150টি জাত বাংলাদেশে আবিষ্কার হয়েছে, আপনি বলেছেন 1905 সাল থেকে এই পর্যন্ত, কিন্তু এতদিনেও এখন স্বল্পমেয়াদী বোরো ধানের যে স্বল্পমেয়াদী যেমন 28-29টা এখন আর চালাচ্ছে না কৃষকেরা, নষ্ট হয়ে যাচ্ছে। এই স্বল্পমেয়াদী ধান এখনো পর্যন্ত উদ্ভাবন হলো না কেন, আবিষ্কার হলো না কেন স্যার? দেখুন, আমাদের দেশে স্বল্পমেয়াদী ধান বিশেষ করে আউশ সিজনে 70 দিনেও কিন্তু ধান আমরা হারভেস্ট করি, বিনা ইতিমধ্যে 100 দিনের নিচে ধান হারভেস্ট করার জাত আবিষ্কার করেছে। বা হাওরের জন্য একসময় 14 ছিল, এখন হাওরের জন্য জাত হিসাবে 58 এসেছে। তারপরে হাওরের জন্য 89, 90, 100 এই জাতগুলো কিন্তু অপেক্ষাকৃত শর্ট ডিউরেশন এবং ফলন বেশি। কারণ আমরা যখন ডিউরেশন কমিয়ে আনবো ফলনও কিন্তু স্যাক্রিফাইস করতে হয়।
তো সেই ক্ষেত্রে ফলনকে স্যাক্রিফাইস না করে আমাদের প্রচেষ্টা হচ্ছে যে আমার প্রোডাক্টিভিটি ঠিক থাকবে কিন্তু আমি অল্প সময়ে বেশি পাবো। তো সেই জায়গাতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং ইতিমধ্যেই এই শর্ট ডিউরেশন জাতের জন্য আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একটি যৌথ গবেষণা চলছে এবং একটু বলি, পৌষে তো সাধারণত বোরো ধান লাগানোর মৌসুম পৌষের থেকে শুরু হয়। সেক্ষেত্রে দেখা যায় হাওর অঞ্চলে অনেক হাওর থেকে পানি নামে না পৌষে, সেক্ষেত্রে কৃষকের একটা মানে সংকটে পড়ে যায়। এই অবস্থায় এই পানি থাকা অবস্থায় কোনো ধান লাগানোর কোনো পরিকল্পনা বা উদ্ভাবন করা যায় কিনা স্যার? না, ইতিমধ্যে কিছু প্রযুক্তি আছে। একটা প্রযুক্তি হলো যদি আমাদের সিডলিংয়ের বয়স একটু বেশি দেই তাহলে কিন্তু আর্লি আসবে। আরেকটি হচ্ছে ডাবল ট্রান্সপ্লান্টিং টেকনোলজি, অর্থাৎ আমি সিডলিং করব, এরপরে আরেক জায়গায় অনেক বেশি করে লাগাবো, সেখান থেকে আবার আমি যদি লাগাই ডাবল ট্রান্সপ্লান্টিং করলে আমাদের ডিউরেশনটা কমে আসে। এটি প্রযুক্তি হাওরে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করে সফল পাওয়া গেছে। সেক্ষেত্রে এই যে নদী খননটা এখন খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে, পানি আসার সাথে সাথে হাওরগুলো ভরে যাচ্ছে, নদী খননের ব্যাপারটা আপনি যদি বলতেন। দেখুন, ভারতের সাথে আমাদের নদীর সংখ্যা 54টি, তো এর মধ্যে 16-17টি নদী কিন্তু এই হাওর দিয়ে প্রবাহিত হয়েছে। তো তার মধ্যে প্রধান প্রধান সুরমা, কুশিয়ারা, তিতাস, তারপরে ব্রহ্মপুত্র, মেঘনা, এগুলো দিয়েই আসলে পানিটা নিষ্কাশন হয়। কিন্তু দীর্ঘদিন যাবৎ খনন কার্য না হওয়ার কারণে এই নদীর তলা উপরের দিকে উঠে গেছে, সিলটেশন হয়েছে, হাওরেরও যে ধারণ ক্ষমতা ছিল পানির সেটিও কমে গিয়েছে। তো ফলে আমাদের মেগা প্রকল্প নেওয়ার মধ্য দিয়ে যদি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট করে আমরা যদি অর্জনের দিকে যাই তাহলে মনে হয় সুফল বেশি পাবো। ধন্যবাদ স্যার। শুনছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাশেম বলছিলেন বোরো ধানের কীভাবে আর সুফল আসতে পারে। এই ছিল বোরো ধানের যে স্বল্পমেয়াদী বোরো ধান উৎপাদন এবং উদ্ভাবন এবং বোরো ধানের সম্ভাবনা নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। বিভাগীয় সময় আরও থাকছে। মৌলভীবাজারে বেড়েছে রেমিটেন্সের প্রবাহ। চলতি বছরের প্রথম 3 মাসে এসেছে 1714 কোটি টাকা। প্রবাসীদের হয়রানি বন্ধসহ প্রণোদনা বাড়ানোর দাবি। জামালপুরে যমুনার তীব্র ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ। এরই মধ্যে বিলীন অর্ধশত বসতবাড়ি সহ ফসলি জমি। ভাঙন রোধে টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। দিন রাত এভাবেই ভাঙছে নদীর পাড়। তীরে বসে অসহায় চোখে তা চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই বাসিন্দাদের। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনায় হঠাৎ বেড়েছে পানি। এর সঙ্গে সঙ্গে তীব্র থেকে তীব্রতর হচ্ছে ভাঙন। গত এক সপ্তাহে নদীতে বিলীন প্রায় অর্ধশত বাড়িঘর, গাছপালা ও ফসলি জমি। হুমকির মুখে বিদ্যালয়, সেতু, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। 11 বার বাড়ি ভাঙছে। আমি 1 কাঠা জমিরও নেই। 200 বিঘা জমি নদী চলে গেছে। নদী শাসন ছাড়া এই নদী রোধ করা সম্ভব না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে চেষ্টা চলছে ভাঙন ঠেকানোর। স্থায়ী ব্যবস্থা নিতে চলছে নিরীক্ষা। স্থায়ীভাবে প্রতিরক্ষার জন্য একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। রিপোর্ট পাওয়া গেলে সেই রিপোর্টের মতামতের ভিত্তিতে এই জায়গায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে। গত 2 বছরে দেওয়ানগঞ্জে যমুনার ভাঙনে নদীগর্ভে বিলীন গুচ্ছগ্রাম সহ 10টি লোকালয়। বসতভিটা হারিয়েছেন অন্তত 5000 মানুষ। সময় সংবাদ, জামালপুর। হবিগঞ্জ শহরের প্রতিটি পাড়া মহল্লায় এখন নতুন আতঙ্ক মশা। ড্রেনের বেহাল দশা, ময়লা আবর্জনা পরিষ্কার না করা আর অকার্যকর মশক নিধন কার্যক্রম মশা বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন শহরবাসী। তবে পৌর কর্তৃপক্ষ বলছে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও মশার ওষুধ ছিটানোর কার্যক্রম জোরদার করা হবে। মশা এখন শুধু বিরক্তির কারণ নয়, এটি একটি বড় জনস্বাস্থ্য ঝুঁকিও। দিনে যেমন নেই শান্তি, তেমনি রাতেও ঘুম হারাম। হবিগঞ্জ শহরের প্রতিটি এলাকা এখন যেন মশার অভয়ারণ্য। শহরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে বেশিরভাগ ভেঙে পড়া ড্রেনই ময়লার ভাগাড়। পানি আটকে থাকছে আর সেটি মশার প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে। কোথাও ভাঙা, কোথাও আবার দীর্ঘদিন ধরে জমে আছে আবর্জনা আর স্থির পানি। ওনারা ওনাদের মতো জাস্ট নামমাত্র কাজ করে, যেমন 1-2টা
ময়লা পলিথিন ওইগুলো তুলে নেয়, কিন্তু পুরাটা নেয় না। স্থায়ীভাবে ড্রেন নির্মাণ ও মশক নিধনে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান পৌরসভার কর্মকর্তা। কোভিড-19 প্রজেক্টের আওতায় বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি, তো এই কাজগুলো অলরেডি কাজ শুরু হয়ে গেছে। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত হবিগঞ্জ পৌরসভায় বসবাস করছেন অন্তত 2 লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, হবিগঞ্জ। মৌলভীবাজারে বেড়েছে রেমিটেন্সের প্রবাহ। চলতি বছরের প্রথম 3 মাসে দেশে এসেছে 1714 কোটি টাকা, যা সিলেট বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ। তবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নানা হয়রানি বন্ধসহ প্রণোদনা আরও বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। বৈশ্বিক নানা সংকটে দেশে প্রবাসী আয়ের প্রবাহ ওঠানামা করছে, তবে মৌলভীবাজারে গত কয়েক অর্থবছর ধরেই বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2023-24 অর্থ বছরে জেলায় 6,820 কোটি 80 লাখ টাকা রেমিট্যান্স এসেছে, আর চলতি বছরের প্রথম 3 মাসে এসেছে 1,714 কোটি 80 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থান ও সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে বেড়েছে প্রবাসী আয়। তবে রেমিট্যান্স যোদ্ধাদের প্রবাসে ও দেশে হয়রানি বন্ধের উদ্যোগ নেওয়া জরুরি। ওইখানে থাকা অবস্থায় দেখেন এবং আমাদের ভালো খারাপ সবটাই যেন উনি বাংলাদেশ থেকে দেখেন। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রবাসীদের আস্থা ফিরে এসেছে, তবে রেমিট্যান্সের প্রণোদনা 5% করার প্রস্তাব তাদের। যে কোনো চ্যানেলই হোক না কেন, সেটা যেন সহজ সময়ে এবং দ্রুততম সময়ে প্রাপকের কাছে পৌঁছে সেই ব্যবস্থা যেন সরকার নিশ্চিত করে। 2.5% চালু করাতে হুন্ডি কিন্তু অনেক কমে গেছে। আমি আশা করি এটা যদি 5% উন্নীত করি, হুন্ডি প্রায় আমি মনে করি যে অনেক কমে যাবে। প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলার প্রায় 2 লাখ মানুষ ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। সময় সংবাদ, মৌলভীবাজার। নেত্রকোনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মুখ্য পরিদর্শকের কার্যালয় থাকলেও নেই কোনো কার্যক্রম। নেত্রকোনা শহরের মধ্যনাগরা এলাকার একটি ভাড়া বাসায় প্রায় 1.5 যুগ ধরে একটি সাইনবোর্ড টাঙানো। পাট অধিদপ্তরের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মুখ্য পরিদর্শকের এ কার্যালয়ের অফিস ভাড়া বাবদ প্রতি মাসে 4,500 টাকা পান বাড়ির মালিক। তবে এ নিয়ে জানতে চাইলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এলাকাবাসী বলছেন, বছরের পর বছর কার্যালয়টি তালাবন্ধ রয়েছে। দীর্ঘদিন দেখা নেই এই সরকারি কর্মকর্তার। কাজ ও জনবল না থাকায় সরকারের অর্থ অপচয় হচ্ছে বলে মন্তব্য তাদের। যান্ত্রিক নগরের কোলাহলে ক্লান্ত আর অবসাদে বিষণ্ণ মন। আপন মুগ্ধতা দিয়ে নিমেষে এসব দূর করে দিতে যেন অপেক্ষায় থাকে শশীলজ। ময়মনসিংহ নগরের এই প্রাচীন স্থাপত্যে রয়েছে চোখ জুড়ানো সব আয়োজন। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এখনো রয়ে গেছে তাদের স্মৃতিবিজড়িত অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। এমনই একটি ময়মনসিংহের এই শশীলজ। 9 একর জমির উপর দ্বিতল ভবনটি জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীর একটি কীর্তি। লালচে ইট আর হলদে দেয়ালের ঐতিহাসিক ভবনটি 1897 সালের 12 জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্ত হলে 1905 সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশীলজ নির্মাণ করেন সূর্যকান্ত আচার্যের দত্তক ছেলে ও পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী। প্রাসাদের মার্বেল পাথর, কারুকার্য, শৈল্পিক সব জিনিসপত্র যেমন চোখে এনে দেয় প্রশান্তি, তেমনি প্রতিটি ঘরে থাকা ঝাড়বাতি এনে দেয় ভিন্ন অনুভূতি। প্রাসাদের 3টি কক্ষ ব্যবহার হচ্ছে জাদুঘর হিসাবে। জমিদার আমলের কারুকাজ আর ছায়াশীতল পরিবেশে একটুখানি প্রশান্তি পেতে এখানে ছুটে আসেন সব বয়সী নারী পুরুষ। তবে এটি সংস্কার করা হলে এখানে লোক সমাগম আরও বাড়বে বলে মনে করেন দর্শনার্থীরা। আর একটু উন্নত করলে আরও মানুষজন এখানে আসবে। সংশ্লিষ্টরা বলছেন, শশীলজ সংস্কারে প্রকল্প অনুমোদন হয়েছে, শিগগিরই শুরু হবে কাজ। আশা করি আগামী অর্থ বছরে এর সংস্কার সংরক্ষণের কাজ শুরু হবে। প্রতি বছর 1 থেকে 1.5 লাখ দর্শনার্থীর সমাগম ঘটে শশীলজে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেট বিমানবন্দরে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। 60 টন গার্মেন্টস পণ্য নিয়ে সন্ধ্যায় স্পেন যাবে চার্টার্ড বিমান। ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা অর্জনে ভূমিকা রাখার আশা। সিলেট অঞ্চলের হাওড়ের একমাত্র ফসল বোরো। আগাম বন্যা থেকে রক্ষায় নতুন জাত উদ্ভাবন জরুরি, মত বিশেষজ্ঞদের। এপ্রিলের মধ্যে ধান কাটার পরামর্শ।
জামালপুরে যমুনার তীব্র ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ, অর্ধশত বসতবাড়ি সহ ফসলি জমি বিলীন, হুমকিতে বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা, টেকসই ব্যবস্থার দাবি। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়ের।